এখন আমরা আলোচনা করব বচন। বচন হলো অবরোহ বিজ্ঞানের দ্বিতীয় চ্যাপ্টার এবং এই বচন হচ্ছে পুরো অবরোহ বিজ্ঞানের ভিত। এই বচন ছাড়া তোমরা অবরোহ বিজ্ঞানের কোনো অধ্যায় করতে পারবে না। সুতরাং এই বচন খুব ভালো করে আগে শিখতে হবে। দেখো, বচন কাকে বলে তার সংজ্ঞাটা আমি এখানে লিখে দিয়েছি। যখন মনে মনে দুটি ধারণাকে তুলনা করে একটিকে অপরটির সম্পর্কে স্বীকার বা অস্বীকার করা হয় তখন সেই মানসিক প্রক্রিয়াকে বলা হয় অবধারণ। আর ভাষায় প্রকাশিত অবধারণকেই বলে বচন। অর্থাৎ বচন হলো দুটি পদের মধ্যে সম্বন্ধের স্বীকৃতি বা অস্বীকৃতি। যেমন একটা ধরো দার্শনিকরা জ্ঞানী, তাহলে এখানে দার্শনিকদের সম্পর্কে তারা যে জ্ঞানী এটাকে স্বীকার করে নেওয়া হয়েছে। আবার গোলাপি ইঁদুর নেই, তাহলে ইঁদুরদের সম্পর্কে কি অস্বীকার করা হয়েছে? নেই শব্দের অর্থ হচ্ছে অস্বীকার করা হচ্ছে। কি অস্বীকার করছে না, তারা গোলাপি নয়, গোলাপি বর্ণটা অস্বীকার করা হচ্ছে। উদ্দেশ্য বিধেয় সম্বন্ধ অনুযায়ী বচনকে আমরা দুভাগে ভাগ করব, নিরপেক্ষ বচন আর সাপেক্ষ বচন। এই নিরপেক্ষ বচন কি বা কাকে বলে? নিরপেক্ষ বচন হচ্ছে এই নিরপেক্ষ বচন যে বচনে উদ্দেশ্য বিধেয়ের যে সম্বন্ধ সেই সম্বন্ধ কোনো শর্তের উপরে নির্ভর করবে না। উদ্দেশ্য বিধেয়ের সম্বন্ধ শর্ত ছাড়াই গঠিত হবে, সেটা হচ্ছে নিরপেক্ষ বচন। যেমন এখানে উপরে যে দুটো আমরা উদাহরণ দিয়েছি এই দুটো নিরপেক্ষ বচন। আরও হতে পারে, অনেক কিছু হতে পারে। মানুষ মরণশীল, কবিরা ভাবুক, অনেক কিছু হতে পারে, এগুলো সব নিরপেক্ষ বচন। তাহলে নিরপেক্ষ বচন কাকে বলে না, যে বচনের উদ্দেশ্য বিধেয় কোনো শর্তের উপর নির্ভর করবে না, শর্ত ছাড়াই গঠিত হবে তারা। আর সাপেক্ষ বচনকে বলা হয় অনিরপেক্ষ বচন। অনিরপেক্ষ বচন বা সাপেক্ষ বচন কাকে বলে না, যে বচনের উদ্দেশ্য বিধেয় কোনো না কোনো শর্তের উপর নির্ভর হবে, কোনো না কোনো শর্তের উপর নির্ভর করবে। যেমন আমি একটা উদাহরণ দিচ্ছি। ধরো বললাম যে যদি বৃষ্টি হয় তাহলে মাটি ভিজবে। তাহলে মাটি ভিজাটা কার উপর নির্ভর করছে? বৃষ্টি হওয়ার উপর। বা অন্য একটা কিছু হতে পারে, যদি তুমি আসো তাহলে আমি যাব। তাহলে তো আমার যাওয়াটা কার উপর নির্ভর করছে? তোমার আসার উপর নির্ভর করছে। আর আরও অন্য হতে পারে যে আমি বাজারে গিয়ে মাছ কিনবো অথবা মাংস কিনবো, অথবা মাছ অথবা মাংস দুটোর একটা কিনবো, ফুলটি লাল অথবা ফুলটি হলদে। তাহলে এই সাপেক্ষ বচন দুই প্রকার। সাপেক্ষ বচন দুই প্রকার, একটা হচ্ছে প্রাকল্পিক, আর হচ্ছে বৈকল্পিক। এই প্রাকল্পিক কোনগুলো? প্রাকল্পিকগুলো, প্রথম যে উদাহরণটা দিলাম আমি, প্রাকল্পিক সেই লজিকগুলো যেগুলো যদি ড্যাশ তাহলে ড্যাশ দিয়ে থাকবে, তাহলে ড্যাশ এইভাবে শুরু হবে। যদি বৃষ্টি হয় তাহলে মাটি ভিজবে। আর বৈকল্পিক ড্যাশ অথবা ড্যাশ দ্বারা থাকবে, ড্যাশ অথবা ড্যাশ। ফুলটি লাল অথবা ফুলটি হলদে, কুকুরটি জীবিত অথবা কুকুরটি মৃত। আমরা আজকে আলোচনা করব এই নিরপেক্ষ বচনের অধ্যায়। এই সাপেক্ষ বচন যেদিনে আলোচনা করব সেদিনে আমরা ডিটেলসে সাপেক্ষ বচন বলবো। আজকে সাপেক্ষ বচন নিয়ে আলোচনা করব না, আমরা নিরপেক্ষ বচন নিয়ে আলোচনা করব। সুতরাং তোমরা এটা মুছে দেবো, তোমরা এটা স্ক্রিনশট নিতে পারো। এরপর দেখো আমরা বচন গঠন করব কি করে। এই বচন গঠন করতে গেলে আগে তোমাদের বাক্য আর বচনের মধ্যে, কারণ বাক্য থেকে তো বচনগুলো গঠন হয়, বাক্য থেকে বচন গঠন হয়, তাহলে বাক্য আর বচনের মধ্যে মেন যে যে জায়গাগুলো পার্থক্য আছে সেগুলো তোমাদেরকে আগে জেনে নিতে হবে। বাক্য কাকে বলে
না কতকগুলি শব্দ পাশাপাশি বসিয়ে মনের ভাব প্রকাশ করলে তাকে বাক্য বলে। বাক্যের অনেক উপাদান থাকে অর্থাৎ অংশ থাকে, কিন্তু মেন দুটো অংশ থাকলেই বাক্য গঠন হবে। যেমন এখানে দেখো, আমি এখানে লিখেছি, প্রথম বাক্যটা লিখেছি মানুষ মরণশীল। দেখো এখানে দুটো অংশ আছে, বাক্যের দুটো অংশ লিখেছি, মানুষ আর মরণশীল। অর্থাৎ এখানে উদ্দেশ্য আর বিধেয় লিখেছি। উদ্দেশ্য কাকে বলে? না বাক্যে যার সম্পর্কে বা যার উদ্দেশ্যে কিছু বলা হয় তাকে উদ্দেশ্য বলে, আর উদ্দেশ্য সম্পর্কে যা কিছু বলা হয় তাকে বিধেয় বলে। তাহলে এখানে দেখো মানুষ মরণশীল, তাহলে মানুষ হচ্ছে এখানে উদ্দেশ্য, মানুষ সম্পর্কে বলছি আমরা কি বলছি না তারা মরণশীল, তাহলে মরণশীলটা হচ্ছে বিধেয়। এখানে কিছু ছাত্র চালাক, তাহলে কাদের সম্পর্কে বলছি? ছাত্রদের সম্পর্কে বলছি, তাহলে ছাত্ররা হচ্ছে উদ্দেশ্য, তাদের সম্পর্কে কি বলছি না তারা চালাক, এটা হচ্ছে বিধেয়। এখানে বলছি পৃথিবীর উপগ্রহ চাঁদ, তাহলে কার উদ্দেশ্যে কথাটা বলছি? তোমরা হয়তো অনেকে ভাবছো যে পৃথিবীর উদ্দেশ্যে কথা বলছি, এটা মোটেই নয়। পৃথিবীর উদ্দেশ্যে কথা আমরা বলছি না, আমরা বলছি অ্যাকচুয়াল চাঁদের উদ্দেশ্যে কথাটা। পৃথিবীর উপগ্রহ চাঁদ মানে চাঁদকে উদ্দেশ্য করে বলা হচ্ছে। চাঁদরা কি? চাঁদরা হলো পৃথিবীর উপগ্রহ, এই চাঁদরা এখানে উদ্দেশ্য, চাঁদরা হচ্ছে উদ্দেশ্য, আর পৃথিবীর উপগ্রহটা এটা হচ্ছে বিধেয়, এই পুরোটা হচ্ছে বিধেয়। তাহলে এখানে দেখো পরপর দুটো যে আমি বাক্যের উদাহরণ দিয়েছিলাম, সেখানে মানুষটা উদ্দেশ্য ছিল, মরণশীলটা বিধেয় ছিল। এখানে কিছু ছাত্র চালাক, তাহলে ছাত্রটা উদ্দেশ্য ছিল, চালাকটা বিধেয় ছিল। এখানে দেখো পৃথিবীর উপগ্রহ চাঁদ, চাঁদটা বিধেয়, পৃথিবীর উপগ্রহটা হচ্ছে বিধেয়, চাঁদটা হচ্ছে উদ্দেশ্য। অর্থাৎ আমি এখানে তোমাদেরকে বুঝাতে চেয়েছি যে বাক্যর ক্ষেত্রে উদ্দেশ্য বিধেয় ঘুরে, মানে উদ্দেশ্যটা পরে বসতেও পারে। যেমন এই বাক্যটা দেখো উদ্দেশ্যটা পরে বসেছে, বিধেয়টা আগে বসে গেছে। কিন্তু বচন হতে গেলে তোমাদের অবশ্যই চারটি উপাদান থাকতেই হবে। কি কি চারটি উপাদান স্যার? মানক বা পরিমাণ, মানক, তারপরে বসবে উদ্দেশ্য, তারপর বসবে যোজক বা সংযোজক, তারপরে বসবে বিধেয়। এবং প্রতিটা বাক্যে এই রুলসেই বসবে। এখানে যেমন দেখো বচনে এই বাক্যের ক্ষেত্রে যে বিধেয়টা আগে বসেছে, তারপর উদ্দেশ্যটা বসেছে, এটা বাক্যের ক্ষেত্রে বসেছে। কিন্তু বচনের ক্ষেত্রে কখনোই বিধেয়টা আগে বসবে না, উদ্দেশ্যটা আগে বসবে, তারপরে বিধেয় সবার শেষে বসবে, এই রুলসে বসবে। এই মানক দ্বারা আমরা কি বুঝতে চাইছি? দেখো এই মানক দ্বারা, মানক মানে কি? মানক মানে হচ্ছে পরিমাণ, এক কথায় পরিমাণ। উদ্দেশ্য তো আমরা উদ্দেশ্য মানে যেটা বাক্যের উদ্দেশ্য সেটা উদ্দেশ্য। সংযোজক মানে হচ্ছে গুণ, আর বিধেয়টা বিধেয়। তাহলে মানক মানে পরিমাণ। এই পরিমাণ জিনিসটা কি? পরিমাণ হচ্ছে, এখানে দেখো মানুষ মরণশীল, এখানে মানুষটা হচ্ছে উদ্দেশ্য, মানুষটা যে উদ্দেশ্য, অর্থাৎ এটা উদ্দেশ্য হচ্ছে সাবজেক্ট বলা হয় ইংরেজিতে, সাবজেক্ট। আর মরণশীল হচ্ছে বিধেয়, বিধেয়টাকে বলা প্রেডিকেট বলা হয়, প্রেডিকেট। তাহলে এখানে দেখো মানুষ মরণশীল, এটা একটা বাক্য গঠন হয়ে গেছে। কিন্তু বচন হতে গেলে যে মানকটা অবশ্যই বসাতে হবে, মানক ছাড়া বচন গঠন করা যাবে না। এই মানক হচ্ছে পরিমাণ, অর্থাৎ তুমি উদ্দেশ্য যেটা ব্যবহার করছো তার পুরো জাতিকে প্রকাশ করছো না তার একটা অংশকে প্রকাশ করছো, তোমাকে সেটা ক্লিয়ার করে দেখাতে হবে। যদি পুরো জাতি বা একটা অংশকে, কি কাকে প্রকাশ করতে তুমি চাইছো, পুরো সেটাকে এখানে ক্লিয়ার করে লিখতে হবে। যেটা লিখবো সেটা হচ্ছে মানক। যেমন ধরো এখানে মানুষটা এখানে উদ্দেশ্য, এটা ঠিক, কিন্তু মানুষ দ্বারা আমরা কি বুঝতে পারছি? মানুষ মরণশীল। এই বাক্যটা দ্বারা কি বুঝতে পারছি? কটা মানুষ মরণশীল? যে কিছু মানুষ মরণশীল, না পৃথিবীতে যত মানুষ আছে সব মানুষ মরণশীল? এটা প্রথমে ভেবে নিতে হবে। তোমরা যদি ভাবো যে পৃথিবীতে যত মানুষ আছে সব মানুষই মরণশীল হবে, কারণ কেন না যে জন্মগ্রহণ করেছে
তার মৃত্যু অনিবার্য, অর্থাৎ জন্মগ্রহণ করলে মৃত্যু হবেই, এটা ধ্রুব সত্য কথা। তো অর্থাৎ পৃথিবীতে যত মানুষ আছে সব মানুষগুলো সম্পর্কেই কিন্তু বলা হয়েছে। অর্থাৎ মানুষটা এখানে এখানে যখন আমি মানবটা বসাবো তখন লিখতে হবে সকল মানুষ। এখানে আমরা কি এইটাকে যদি আমরা এই একের দাগেরটাকে যদি আমরা বচন আকারে করি, একের দাগেরটা বচন করলে হবে সকল মানুষ, সকল, এই সকলটা হয়ে গেল অ্যাকচুয়াল মানব, এই মানব হলো কি সকলটা। এবারে উদ্দেশ্য যা আছে উদ্দেশ্যের পাশে মানুষ, মানুষ বসবে, উদ্দেশ্য উদ্দেশ্য বিধেয় বিধেয়, এটা কোনো অসুবিধা নেই, কিন্তু মানবটার গুণটা বা সংযোজকটা এটা বুঝতে হবে। সকল মানুষ। এবারে গুণ বলতে কি বোঝানো হয়েছে? গুণ বলতে বোঝানো হয়েছে বাক্যটা দ্বারা কি কোন অর্থ প্রকাশ করছে, সদর্থক না নঙর্থক, সদর্থক না নঙর্থক, নঙর্থক। যদি সদর্থক হয় তাহলে হয় বসাবো হয়, আর যদি নঙর্থক হয় তাহলে নয় বসাবো। সদর্থক হলে হয় বসাবো আর নঙর্থক হলে নয় বসাবো। তাহলে এখানে দেখো এই বাক্যটায় হয় বা নয় কিছু আছে কি? হয়ও নেই নয়ও নেই। যদি এরকম থাকে তাহলে আমাকে ধরে নিতে হবে যে এইটা হয়েতেই আছে। মানে যদি বাক্যটার মাঝে না নয় নি না থাকে, না নয় নি, এগুলো সব হচ্ছে এই না নয় নিগুলো হচ্ছে নঙর্থকের উদাহরণ। এগুলো সব কি কাদের উদাহরণ? না নঙর্থকের উদাহরণ। নঙর্থকের উদাহরণ হচ্ছে যার অর্থ হচ্ছে নয় বসবে, তার মানে যার অর্থ নয় বসবে, অর্থাৎ সংযোজকটা নয় বসবে। তাহলে এখানে কি মানুষ মরণশীল, এই বাক্যটার মধ্যে না নয় নি নেই, এটা নেই, তার মানে এটা ধরে নিতে হবে আমাকে কিসে আছে, বাক্যটা আছে কিসে, সদর্থকে। আর যদি নঙর্থক থাকে এখানে না নয় নি এর মধ্যে কিছু একটা থাকবে। তাহলে এখানে সংযোজকটা কি বসাবো, সংযোগ মানে গুণটা কি বসাবো? তাহলে বাক্যটা নঙর্থক নয় অর্থাৎ সদর্থকে আছে, সদর্থক আছে মানে হয় বসাবো। এখানে যে হয়টা বসালাম এই হয়টা হলো সংযোজক হয়। এরপর দেখো বিধেয়, তাহলে বিধেয়টা যা ছিল মরণশীল, মরণশীল, মরণশীল। তাহলে সকল মানুষ হয় মরণশীল, এই আমার বাক্য গঠন হয়ে গেল। কিন্তু এই বাক্য গঠনের আগে এখানে একটা কিছু লিখতে হয়, সেটা আমি এখন আসছি না, সেটা কারণ আমি এখন তোমাদের জাস্ট একটা সাধারণ আইডিয়া দেখাচ্ছি, তারপরে আমি যত ডিটেলসে ঢুকবো তত এখানে আরও কী ব্যাপার স্যাপার আছে সেগুলো আমি দেখাবো। ঠিক আছে, এখন জাস্ট উপর থেকে উপরে উপরে বুঝো তোমরা, তারপরে ডিটেলসে যখন ভিতরে ঢুকবে তখন আরও গভীরে বুঝতে পারবে। এরপরে দেখো কিছু ছাত্র চালাক, কিছু ছাত্র চালাক, এখানে দেখো হয় বা নয় কিছু আছে কি? নেই, তার মানে এখানে নয় নেই, নয় নেই মানে হয় আছে, অর্থাৎ এটা সদর্থকে, হয় আছে মানে কিসে আছে, সদর্থকে আছে, অর্থাৎ গুণটা এখানে হয় বসবে। এরপরে দেখো প্রথমে বসাতে হয় মানকটা, তো কিছু ছাত্র দ্বারা আমরা কি বুঝতে পারছি যে ছাত্র একটা যে শ্রেণী, ছাত্র যে একটা শ্রেণী, সেই শ্রেণীর সব ছাত্রগুলোকে বলা হচ্ছে না তার একটা অংশকে বলা হচ্ছে? যদি সবগুলোকেই বোঝানো হয় তাহলে সেক্ষেত্রে সকল বসবে, আর যদি একটা অংশকে প্রকাশ করা হয় তাহলে সেক্ষেত্রে কোনো কোনো বসবে। তাহলে এখানে দেখো কিছু ছাত্র, তাহলে কিছু ছাত্র দ্বারা আমরা কি বুঝছি, একটা অংশকে বোঝানো হচ্ছে, তাহলে এখানে লিখবো আমরা কোনো কোনো, কোনো কোনো, এটা কি বসলো মানক, কোনো কোনো। এরপর উদ্দেশ্য বসবে, কারণ মানকের পর উদ্দেশ্য, উদ্দেশ্য এখানে ছাত্রটা উদ্দেশ্য, ছাত্র, ছাত্রর পর গুণ বসবে, গুণ এখানে কি আছে, নয় নেই, তো নয় নেই মানে হয় আছে ধরে নিতে হবে, হয়, তাহলে গুণটা এখানে হয়। এবার বিধেয় কি আছে, চালাক, তাহলে কিছু ছাত্র হয় চালাক। পরে দেখো পৃথিবীর উপগ্রহ চাঁদ, পৃথিবীর উপগ্রহ চাঁদ, এখানে উদ্দেশ্য কোনটা, চাঁদটা উদ্দেশ্য। তাহলে এখানে বচনটা কি হবে, এখানে বচনটা হবে, তাহলে এখানে মানকটা বসবে না, এখানে মানকটা কেন স্যার বসবে না, এটা একটা ব্যতিক্রম ব্যাপার আছে, কারণ এইটা হচ্ছে বিশিষ্ট পদ বা নাম পদ, এগুলো একটা ব্যতিক্রম রুলস আছে, সেই রুলসে আমি যখন রুলসগুলো আলোচনা করব সেখানে তোমরা বুঝতে পারবে। তবু আমি বলে দিচ্ছি চাঁদ হচ্ছে একটা বিশিষ্ট জিনিস, যে এবং এটা চাঁদরা পৃথিবীর একমাত্র উপগ্রহ, এটা বিশিষ্ট বলা হয় জন্য, যদি একটি হয়
তাহলে সেক্ষেত্রে মানক বসে না, বা নামপদ হয় সেক্ষেত্রেও মানক বসে না, বা সর্বনাম পদ হয় সেক্ষেত্রে মানক বসে না। তাহলে কিছু কেমন ক্ষেত্র আছে এগুলো মানক বসে না, যেমন সেগুলো আমি পরে ডিটেলস আলোচনা করব। তবে একবার বলে দিচ্ছি কোন কোন ক্ষেত্রে মানক বসে না। না, যদি নামপদ হয়, নামপদের ক্ষেত্রে মানক বসে। নামপদ মানে কি? নাম বোঝাবে। নামপদ মানে নাম বোঝাবে, যে কোনো ব্যক্তির নাম বোঝালে নামপদ। বা সর্বনাম পদ, সর্বনাম মানে হচ্ছে যে নামের পরিবর্তে যেগুলো বসে, অর্থাৎ সে, তিনি, তার, সে, তিনি, এগুলো হলে মানক বসবে না। আর যদি বিশিষ্ট পদ হয়, বিশিষ্ট পদ মানে কি? যে বিশিষ্ট পদ মানে একটি আছে। আর কোনগুলো হয়? নির্দিষ্ট পদের ক্ষেত্রে। নির্দিষ্ট পদ মানে যদি একটা নির্দিষ্ট করে বলে দেওয়া হয় যে ছেলেটি চালাক, বা ছেলেটি ফেল করেছে, নির্দিষ্ট করে বলা যায় ছেলেটি, সেক্ষেত্রে বসবে না। এগুলো আমি পরে ডিটেলসে আলোচনা তোমাদের করব। এখানে চাঁদ যেহেতু এটা বিশিষ্ট পদের মধ্যে পড়ছে, কিছু যেমন আছে ব্যাপার, সেগুলো বিশিষ্ট পদ, যেমন হিমালয়, গঙ্গা, চাঁদ, এগুলো সব বিশিষ্ট পদের মধ্যে পড়ে। বা গীতাঞ্জলি রবীন্দ্রনাথ লিখেছেন গীতাঞ্জলি, এই সমস্ত বিষয়গুলো বিশিষ্ট পদের মধ্যেই পড়বে। আর নামপদরা হলেও কিন্তু মানক বসবে না। তাহলে এখানে মানকটা বসবে না, সরাসরি উদ্দেশ্য দিয়ে শুরু করব। উদ্দেশ্যকে চাঁদ, তাহলে চাঁদ, এবারে গুণ, ওই সংযোজক বা গুণ বসাবো। গুণটা কি আছে এখানে? নয় নেই মানে হয় আছে। চাঁদ হয় পৃথিবীর উপগ্রহ, এই হয়ে গেল বচন। এটা একটা স্ক্রিনশট নিতে পারো, আমি পরে নগর থেকে উদাহরণ দেখাচ্ছি। এরপর দেখো যে পরে আমি একটা উদাহরণ লিখেছি, কিছু হাঁস সাদা নয়। তাহলে কিছু হাঁস সাদা নয়, এখানে দেখো উল্লেখ করা আছে নয়। তাহলে কিছু নয় লেখা আছে, কিছু নয়। তাহলে কিছু নয় মানে মানকটা, তাহলে প্রথমে মানক বসবে। তাহলে মানক কিছু মানে কোনো বসবে, কারণ মানকের ক্ষেত্রে কি হয়, যদি সমগ্রকে প্রকাশ করা হয় তাহলে আমরা বলবো সেটাকে সকল বলবো। আর যদি একটা অংশকে প্রকাশ করা হয়, অংশকে প্রকাশ করলে সেটাকে আমরা বলবো কোনো। তাহলে এখানে কিছু হাঁস সাদা নয়, তাহলে কিছু মানে আমরা একটা অংশকে প্রকাশ করা হচ্ছে, ওই জন্য মানকটা বসবে কি? মানকটা বসবে কোনো। এবারে উদ্দেশ্য বসবে হাঁস, উদ্দেশ্য কোনো হাঁস। এবারে সংযোজক বসবে, অর্থাৎ গুণ বসবে। গুণটা দেখো কি লেখা আছে এখানে? নয় লেখা আছে, নয়। এখানে নয় মানে নঅর্থককে প্রকাশ করা হচ্ছে, নঅর্থকে নয় প্রকাশ করা হয় আমাদের, নয়। এবারে কি লিখবো? সাদা। এই আমাদের বচন গঠন হয়ে গেল। এটা কি বচন, এটা পরে কিন্তু আসবো, আমি বারবার বলছি, এটা যত ডিটেলসে ঢুকবো তত আলোচনা করব। আমি তোমাদের এখন বেসিক জিনিসগুলো দেখাচ্ছি। পরে 2 দাগে দেখো, সব ছাত্র চালাক নয়। তাহলে সব ছাত্র চালাক নয়, তাহলে এখানে সবাই নয় চালাক, মানে সবাই চালাক নয়। অর্থাৎ সবাই নয় মানে কি? সবাইকে কি প্রকাশ করা হচ্ছে? তোমরা একটু ভেবে বলো দেখি। সবাই নয় মানে কি সকলকে প্রকাশ করা হচ্ছে? তা তো নয়, একটা অংশকে প্রকাশ করা হচ্ছে। তাহলে অংশকে প্রকাশ করা হচ্ছে মানে কোনো বসবে। তাহলে 2 দাগেরটা হবে কোনো। আমি তোমরা লিখবে কোনো পর এরকম ডট দেওয়ার নিয়ম নেই, তোমরা লিখে নেবে কোনো। এবারে উদ্দেশ্যটা কি? তাহলে কাদের উদ্দেশ্য বলছি? ছাত্রদের উদ্দেশ্য বলছি, ছাত্র। এবারে গুণটা কি আছে? দেখো নয় আছে, নয়। তাহলে নয়, সংযোজকটা হবে নয়, চালাক। দেবতারা দানব নয়। এখানে দেবতারা দানব নয় শব্দের অর্থ হচ্ছে কি? ডাইরেক্ট নয় বলা হচ্ছে, যে দেবতারা দানব নয় মানে এখানে দেবতার পুরো যে শ্রেণী। আচ্ছা, দেবতারা দানব নয় না লিখে অন্য একটা লিখি, দাঁড়ো। দেবতা মানে এখানে একটা বিতর্কের ব্যাপার চলে আসছে। আমি মশারা মাছি নয় লিখছি, মশারা মাছি নয়।
তাহলে দেখো মশারা মাছি নয়, এই যে মশা যে শ্রেণী, সেই শ্রেণীর সবকে বলা হচ্ছে না একটা অংশকে প্রকাশ করা হচ্ছে। এখানে ভাবো মশারা মাছি নয়, কিছু মশাকে বলা হচ্ছে যে কিছু মশা মাছি নয়। তার আমি যদি বলি এরকম ভাবো যে এইটা দ্বারা যদি কিছুকে প্রকাশ করা হয়, মানে কোনোকে যদি এইটা দ্বারা তোমরা ভাবো আর কি, এরকম ভাবো যে কোনোকে প্রকাশ করা হচ্ছে, কোনোকে কোনো মশা নয় মাছি, কোনো মশা নয় মাছি। তার মানে কোনো মশা নয় মাছি যদি এই লাইনটা দ্বারা এইটা প্রকাশ করা হয়, মানে এই বাক্যের এই বচন গঠন করা হয় কোনো মশা নয় মাছি, তাহলে তোমরা এর বিপরীত দিকে একটু কল্পনা করে দেখো। তার মানে কি দাঁড়াচ্ছে যে বাকি যে মশার শ্রেণীটা আছে তারা মাছি। কোনো মশা নয় মাছি যখন আমি বলছি, অর্থাৎ তার মানে কিছু মশা মাছি নয়, তার মানে কি বিপরীত দিকে কি বুঝতে চাইল যে কিছু মশা আছে যারা মাছি, তাই কি বটে? তা তো নয়, কারণ মশারা তো মাছি না হবেই না কখনো। তাহলে এটা ওই জন্য হবে সকলকে নির্দেশ করবে, মানক এখানে সকল, অর্থাৎ সকল মানে এখানে সকল হবে না, এখানে যদি হয় এটা কোনো হবে, শুধু কোনো। এটা রুলস আছে, এটা রুলস থেকে আসবে, আমি রুলসগুলো এখন বলিনি। কোনো মশা, এবারে গুণ বসাবো নয় মাছি, কোনো মশা নয় মাছি। রুলসগুলো যখন বলবো তখন আরও ভালো করে ডিটেলসে বুঝতে পারবে। আমি এখন বেসিক জায়গা দেখাচ্ছি। পরে গোলাপি ইঁদুর নেই, দেখো গোলাপি ইঁদুর নেই, তাহলে কাদের উদ্দেশ্যে বলা হচ্ছে? তোমরা এখন ভাববে তাহলে গোলাপিদের উদ্দেশ্যে বলা হচ্ছে। গোলাপি বলে কিছু, মানে গোলাপি একটা কালার, গোলাপির উদ্দেশ্যে কিছু বলা যাবে? এখানে ইঁদুরের উদ্দেশ্যে বলা হচ্ছে, ইঁদুরটা এখানে উদ্দেশ্য, তাদের উদ্দেশ্যে কি বলা হচ্ছে? তারা গোলাপি নয়। তাহলে কোনো ইঁদুর নয় গোলাপি, কোনো ইঁদুর নয় গোলাপি। এই আমার বচন গঠনে গেল 4টে বচন। তাহলে আমরা কি এখানে শিখলাম না, বাক্যের দুটো অংশ থাকলেই বাক্য হতে পারে, মানে মেন উদ্দেশ্যর ভিতরে থাকলে কিন্তু বাক্য গঠন হয়ে যাবে। কিন্তু বচন গঠন হতে গেলে অবশ্যই 4টে অংশ দেখাতে হবে, মানক, উদ্দেশ্য, সংযোজক আর বিধেয়। এই মানকটা অবশ্য সবে বসে না, ব্যতিক্রম কিছু বসে না, সেটা আমি পরে আলোচনা করব। মোটামুটি ধরে রাখো 4টে অংশ দেখাতেই হবে, থাকতেই হবে। এবং শুধু 4টে অংশ থাকলে হবে না, এই 4টে অংশ পর বসাতে হবে। এই মানক মানে কি? মানক মানে একটা পরিমাণ, যে যার সম্পর্কে বলছি তার সমগ্র জাতিকে বোঝানো হচ্ছে কি? যদি সমগ্র জাতিকে বোঝানো হয় তাহলে সেক্ষেত্রে মানকটা হবে সকল, আর যদি তার একটা অংশকে প্রকাশ করা হয় তাহলে হবে কোনো। এই সকল যদি হয় সেক্ষেত্রে আমরা এটাকে আমরা বলবো, যেগুলো সকল বসানো হচ্ছে সেগুলোকে বলা হয় সার্বিক বা সামান্য। আর যেখানে কোনোকে প্রকাশ করা হচ্ছে, কিছুকে প্রকাশ করা হচ্ছে, সেখানে আমরা বলবো বিশেষ। আর গুণ, তারপর উদ্দেশ্য তো বসবেই, মানকের উদ্দেশ্য যা আছে বচনে যে উদ্দেশ্য সেটা বসবে। সংযোজক বা যোজক বা গুণটা যে সদর্থক না নঙার্থককে প্রকাশ করা হচ্ছে, যদি হয় থাকে তাহলে সদর্থক, আর যদি নয় থাকে তাহলে নঙার্থক বসাবো। আর বিধেয়, তারপরে বাক্যের যা বিধেয় আছে। তাহলে আজকে এই পর্যন্ত ক্লাস হলো। তোমরা দুটো খাতা করবে, এক দিস্তা করে, দু দিস্তা দুটো খাতা করবে। আর আমার সাথে থাকো, তোমাদেরকে অবশ্যই আমি লজিক খুব ভালো করে শিখিয়ে দেবো, খুব ভালো করে, এবং নিয়মগুলো সমস্ত কিছু লিখিয়ে শেখাবো। তোমাদের আলাদা করে কোনো প্রাইভেট নেওয়ার প্রয়োজন নেই, তোমরা এখান থেকেই সমস্ত কিছু শিখে যেতে পারবে। আমার সাথে তোমরা থাকো। যদি কোনো অসুবিধা হয় আমাকে কমেন্ট করে জানিও, আমি তার উত্তর দেওয়ার চেষ্টা করব।